নমস্কার, সান্দন টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সঙ্গে ত্রয়ী। দেখে নেব এখনকার সংবাদ। চুরি যাওয়া বাইক সহ চোরকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। গত 12 ফেব্রুয়ারি এমবিবি ক্লাব সংলগ্ন অনির্বাণ দাসের বাড়ি থেকে চুরি যায় একটি বাইক। তারপর পূর্ব আগরতলা থানায় যথারীতি মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশ বাইপাস সংলগ্ন এলাকা থেকে শুক্রবার রাতে অভিযুক্ত চোর সুমন দাসকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া বাইক সহ আরও একটি বাইক। তার বাড়ি মহেশখোলা এলাকায়। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত সুমন দাস এ ধরনের অপরাধমূলক ঘটনার সাথেই সবসময় জড়িত থাকে। তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের প্রাথমিক ধারণা তার সাথে জড়িত আরও অনেকে। আটক হওয়া দুটি বাইকের নম্বর TR01 Q6865 এবং TR01 Z5728। রাত্রিবেলা এমবিবি ক্লাব এলাকার অনির্বাণ দাসের বাড়ি থেকে একটি বাইক চুরি হয়। তো বাইক চুরি হওয়ার পর সেই একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটা কেস নেওয়া হয়, কেস নাম্বার 22। তো সেই অনুযায়ী পূর্ব থানাতে একটি টিম গঠন করা হয় বাইক এবং সেই চোরকে ধরার জন্য। তো অ্যাকর্ডিংলি রানা চ্যাটার্জি ওসির নেতৃত্বে সেই টিম কাজ করা শুরু করে এবং সেই অনুযায়ী গত রাত্রে আমরা সেই সুমন এবং সঙ্গে তার এই বাইক দুটোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। বাইকটাকে সে বাইপাসের এলাকায় পাশে একটা জঙ্গলে নিয়ে লুকিয়ে রেখেছিল। এর সাথে আরও একটা বাইক পাই আমরা। ওই বাইকটা কোথা থেকে চুরি হয়েছে সেটা আমরা এখনও তদন্ত করছি। তো সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিছু আরও করা হবে। আরও অন্যান্য কেসগুলির সাথে ও জড়িত আছে কিনা সেটা সেক্ষেত্রেও আমরা খোঁজখবর নিয়ে বার করব। হোমস্টের নাম করে অসামাজিক কার্যকলাপের ডেরা বানিয়েছেন ইঞ্জিনিয়ার। প্রতিবাদে সরব হলো এলাকাবাসী। ঘটনা রাজধানীর ডিমসাগর এলাকায়। পুলিশ আটক করেছে 4 থেকে 5 জন যুবতীকে। আগরতলা শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে দেহ ব্যবসার জায়গা। শুক্রবার ভ্যালেন্টাইন ডেতে আগরতলা শহরে হাই সিকিউরিটি জোন এলাকায় হোমস্টে মালিকের বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ। ঘটনা হারাদন সংঘস্থিত ডিমসাগর এলাকায়। এদিন রাতের বেলা কিছু নাবালক ছেলে মেয়ে সহ কয়েকজন যুবক যুবতী মদের বোতল সহ বিভিন্ন নেশার সামগ্রী নিয়ে প্রবেশ করতে দেখতে পেয়ে এলাকাবাসীদের সন্দেহ সৃষ্টি হয়। তারপর এলাকাবাসীরা খবর দিয়ে পশ্চিম আগরতলা থানায়। ঘটনাস্থলে পুলিশ আসে। 4 থেকে 5 জন যুবতীকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে পুলিশ স্থানীয় এলাকাবাসী ও ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ শুনেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাড়িতে অসামাজিক কাজকর্ম চলছে। কারণ প্রতিদিনই বাড়িতে বহিরাগত যুবক যুবতী আসে, তারা আবার কিছুক্ষণ পরে চলে আসে। আশেপাশে মানুষদের বাড়িতে মদের বোতল দিয়ে ঢিল ছুঁড়ে তারা। তারপর তাদের সন্দেহ বাড়তে থাকে। তাই আজ পুলিশকে খবর দেওয়া হয় বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ এবং এলাকাবাসী। এদিকে বাড়ির মালিক সঙ্গমিত্রা দে জানিয়েছেন, 2019 সাল থেকে বাড়িতে তারা হোমস্টে দিয়ে আসছে। গোটা ব্যবসা দেখেন ওনার ছেলে অনির্বাণ দে। অনলাইনে সমস্ত রেজিস্ট্রেশন করে বাড়িতে থাকার সুযোগ দেওয়া হয় এবং বাড়িতে কোনো নাবালক কিংবা নাবালিকাকে থাকার সুযোগ দেওয়া হয় না বলে জানান তিনি। কিন্তু বাড়িতে কোনো ধরনের অসামাজিক কাজকর্ম হচ্ছে না বলে ওনার জানা নেই। তার ছেলে ইঞ্জিনিয়ার, বর্তমানে কলকাতায় কর্মরত রয়েছে। কিছুদিন পর পর ছেলের বউ পূর্ণিমা দে এসে হোমস্টের ব্যবসার সমস্ত খোঁজ খবর নেন। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। এখন গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। থানায় দিতে হয়, মানে আপনারা কি সেটা পাঠান প্রত্যেকদিন থানায়? আমি এই ব্যাপারে জানি না, না মনে হয় না, কারণ হয়তো কলকাতা থাকে। আপনারা কি যে যখন বুকিংটা নেন প্রত্যেকের যে আইডি, ফটো আইডি রাখতে হয়, সেই ফটো আইডি রাখেন? আচ্ছা, সেটা কিভাবে হয়? ছেলে কিভাবে রাখে? ছেলে কোথায়? অনলাইন পাঠায় তারা। অনলাইনে পাঠায়, মানে সমস্ত বুকিংটা কি অনলাইন কোনো অ্যাপস এর মাধ্যমে? কি অ্যাপস আপনি কি জানেন কোন অ্যাপসে হয়? না, এটা তো জানি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনি কি জানেন এখানে কোনো মাইনর কোনো ছেলে মেয়েরা আসে? না, মাইনর 18 বছরের নিচে। 18 বছরের আজকে দেখা গেছে যে কয়েকজন মাইনর ছিল, মানে এটা কি আপনি জানেন? না, আমি আজকে জানি না। আজকে তো ভ্যালেন্টাইন ডে, আজকের কথা আলাদা, আমি কইতে পারি না, আমি এমনিও জানি না। তবে 18 বছরের নিচে কারোরও ধরা দেয় না। আচ্ছা, তাহলে আপনি কিছুই জানেন না, কিন্তু আপনার ছেলে জানে কলকাতা থেকে ব্যবসা করছে। কলকাতা এখানেই ছিল। আচ্ছা, কবে গেছে? গেছে ডিসেম্বরে গেছে, মানে এই গত 2 মাস বা 3 মাস ধরে ব্যবসা করে? জানুয়ারি 5 তারিখ গেছে। আচ্ছা, কি নাম আপনার ছেলের? অনির্বাণ দে। অনির্বাণ দে। কি করে উনি?
ও তো টিসিএস এর চাকরি করে। টিসিএস অফিসার হুম। কি ও কোন 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 জায়গায় আছে পোস্টিং? এখন কলকাতায়, ও লন্ডনে ছিল। না না, টিসিএস কোন টিসিএস, মানে ত্রিপুরা সিভিল সার্ভিস না ত্রিপুরা না, ত্রিপুরা টাটা না। কনসালটেন্সি? Consultancy। আচ্ছা আচ্ছা, ওকে, টাটা কনসাল্ট। মানে ইঞ্জিনিয়ার উনি। হ্যাঁ, ওকে, ওর সব কাগজপত্র আছে, সবকিছু করে নিয়েছে। হ্যাঁ, কাগজপত্র তারপরেও আমি না করছি যে এরকম, আমি দেখছি তো যে এরকম একটা মেয়ে বুকিং করে তারপরে সঙ্গে ছেলেও আসে। আচ্ছা। এগুলি তো আমি তো যাই না, আমরা কেউ দেখি না, এটা অনলাইন বুকিং হয়। আর একটা ছেলে আছে, ও পরিষ্কার এখন পাড়ার যেটা অভিযোগ যে এইভাবে একটা অসামাজিক কাজ হচ্ছে, মানে অবৈধভাবে এসে থাকা বা বৈধভাবে আপনারা যেটা বলছেন আমি রেজিস্ট্রেশন। আমার ছেলেকে জিজ্ঞেস করেছি, ও বলেছে ওদের কোর্ট ম্যারেজ আছে, কাগজ ওকে পাঠিয়েছে। আচ্ছা। কোর্ট ম্যারেজের সার্টিফিকেট ওকে পাঠায়, তারপরে ও বুকিং নেয়। আচ্ছা। আমাকে বলেছে। আপনি কি বলবেন একজন মহিলা হিসেবে, যখন একটা কম বয়সী মেয়ে আর একটা ছেলে এসে যখন থাকছে, না, আমার তখন পছন্দ এটাকে না। আপনি কি বলবেন? না, আমার পছন্দ না। তো এটা আমি এটাই বলবো এটা ঠিক না। এটাই তো হচ্ছে এখানে। আচ্ছা, আপনাদের হোটেলটা কত বছর ধরে, মানে এটা কি হোটেল না হোমস্টে? হোমস্টে। হোমস্টে, আচ্ছা। এটা কত বছর ধরে? এটাতে ভাড়া আছে, 5-6টা ঘর ভাড়াও আছে, মান্থলি ভাড়া। মান্থলি ধরে? আর 3টা ঘর আছে যেটাতে ও এরকম হোমস্টে করছে। কতটা রুম আছে এখানে? 3টা রুম আছে। টোটাল কয়টা রুম আছে পুরো বিল্ডিং এ? পুরো বিল্ডিং এ 13টা রুম আছে। আর কত বছর ধরে ব্যবসাটা চলছে? তো 19 থেকে 19 থেকে 2019। আচ্ছা। 20, 21, 22, 23, 24 কোনো কিছু ছিল না। এই 4-5 মাস ধরে ওই ব্যবসাটা শুরু। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতে অনেকদিন ধরে এখানে একটা ঘটনা চলছে, আমরা জানতে পারি। এখানে আজকে আমরা সবাই মিলে এখানে আসছি, আসার পরে ক্লাবের মেম্বাররা সবাই মিলে গেছি, যে আমরা প্রশাসনের লোকে লাগছি, আইনের লোক আসছে, তারা দেখছে, দেখো তারা এখান থেকে 4-5 জন মেয়েরা তারা তুলে নিয়ে গেছে। তারা আমরা দিচ্ছে যে তারা যে লাইসেন্সটা আছে তা বাতিল করে দিব এবং এই বাড়ি শেষ করে দিব। পুলিশের একজন অফিসার চৌধুরী আছে, আমাদেরকে এই আশ্বাস দেওয়া গেছে। কি মানে কি এটার ভিতরে কি হয়? এটা কি মানে হোটেল? Actually এই বাড়িটা অনেকদিন ধরে আমরা জানি এখানে বাড়ি ফ্যামিলি ভাড়া থাকে, কিন্তু এটার ভিতরে কি থাকে না থাকে আমরা জানি না। পাড়ার যখন বিভিন্ন কমপ্লেন আসছে, এই লোকের কইতেছে, আজকে আমরা দেখলাম একটা ছেলে একটা মেয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যায়, একটা ছেলে একটা মেয়ে যায়। এখন দেখলে হোমস্টে নাই, এরা প্রতিদিনে একটা মেয়ের ভাড়া দেয়, এবার একটা ছেলে আসে, বাড়ির মালিক বাদল দেব বাড়ি ছিল, অনুপম দেব তাদের ছেলে, তার আন্ডারে বাড়িটা চলছে, অনির্বাণতে পুলিশের হাতে আমরা সাহায্য নিয়েছি, ওনারা দেখছে, দেখে যারা কইছে যে এটা তারা দেখবে। কোন রেজিস্টার বা কোনো কি আছে লাইসেন্স বা রেজিস্টার কিছু পাওয়া গেছে রেজিস্টার না। পাওয়া গেছে আমরা যেটাতে মানে যেটার মধ্যে কোনো মেনটেন নাই। পুলিশ পুলিশ এখন আমরা সামনে এটা সিজ করছে, লয়ে গেছে, কোনো কারে ভাড়া দিতেছে কিছু নাই। আমরা শুধু পুলিশে একটাই কথা বলছি যে যদি এটার মধ্যে কেউ মহিলা থাকে তাহলে এটা দায় কে হইবে। এটা প্রতিনিয়ত দেখতেছে ঘন্টায় ছেলে মেয়ে ঢুকতেছে, প্লাস মদের বোতল পাশের বাড়ি ওই বাড়িতে ফেলাইতেছে, পুরা ক্লাবের কাছে বারবার কমপ্লেন হইতেছে। আমরা বাড়ির মালিকরা আমরা এর আগেও একবার দুর্গাপূজার সময় আমরা জানাইছি, তুমি ভাড়া দাও, আমরা জানতাম না, আমরা যদি ভাড়া দাও তোমার ভাড়াটিয়ার কেউ ঠিক করে চলছে, কিন্তু কর্ণবাদ করছে না, এর রুম বাড়াইয়া এটার হোমস্টে নাম দিয়া অবৈধভাবে এটা ভাড়া চলছে আর কি। এটার কোনো এটা অনলাইন বুকিং করতেছে, অ্যাকচুয়ালি এটা কি অনলাইন কি রেজিস্টারমেন্ট এটার মতো কিছু নাই। তারপর আমরা পুলিশ, পশ্চিম থানার পুলিশের কাছে আমরা জানে ফোন করছি, ছেলে মেয়ের অবস্থা ইচ্ছা, তারা আইসে চেক করছে, প্রত্যেকটা রুমের মধ্যে ছেলে মেয়ে অবৈধভাবে, একটা রুমের মধ্যে তো 3টা বাচ্চা মেয়ে। এই বাড়িটাতে দীর্ঘদিন ধরে আমরা শুনতেছি অবৈধ কাজকর্ম চলতেছে। বাড়ির যে মালিক উনিও এখানে থাকেন না, ছেলেও এখানে থাকেন না, কিন্তু রুম ভাড়া দিয়ে এখানে আজকে তো আপনারা সচক্ষেই ঘটনা দেখলেন। আমরা দীর্ঘদিন খবর পাইছি, দীর্ঘদিন জানানো হয়েছে সবাই, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন দেখছি না। আজকে পাড়ার থেকে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন গেছে, আমরা আইসি, পুলিশ লড়াইকে আনছি, পুলিশ সচক্ষ দেখছে। এই যে প্রত্যেকটা রুম ছোটো ছোটো রুম, 2জন করে কপেল, আজকে ভ্যালেন্টাইন্স ডে ভাড়া। কিন্তু আজকে আমরা ভারতবর্ষের দিনটা এত কালো দিন, আজকেই বিএসএফ মারা গেছে কতজন। আজকে যদি ভ্যালেন্টাইন্স আগরতলা শহরও এমন হবে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ধরনের ঘটনা শহরে অহরহ ঘটে চলছে, কিন্তু শহরের থানা বাবুরা এই বিষয়টি নজরে নিয়ে চলছে বলে অনেকের ধারণা। পেছনে আসলে নজর এড়িয়ে চলছে নাকি সবটাই ম্যানেজ হয়ে যাচ্ছে, সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকার মানুষজন এ ধরনের অসামাজিক কাজকর্মের কারণে তিতিবিরক্ত হয়ে উঠেছে। সমাজের সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে হোঁচট খাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।
বাংলাদেশে পাচারের সময় সাধারণ নাগরিকদের হাতে ধরা পড়ল বিএসএফ সহ 6 জন বাংলাদেশি। ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন ইচারবিল এলাকায়। দেশের নিরাপত্তা কার হাতে? প্রশ্নের মুখে বিএসএফ জওয়ানরা। কারণ বাংলাদেশে আইএসআই টিমের অবস্থান নিয়ে ত্রিপুরাকে হাই অ্যালার্ট করেছে ভারত সরকার। সেই জায়গায় মাত্র 70,000 টাকার বিনিময়ে বাংলাদেশিদের পাচার করে দিচ্ছে খোদ বিএসএফ এর 5 জন জওয়ান। বিষয়টি টের পেয়ে সাধারণ মানুষ হাতে নাতে আটক করল বিএসএফ সহ বাংলাদেশিদের। ঘটনা তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন ইচারবিল এলাকায়। জানা গেছে শিশু এবং নাবালিকা কন্যা সহ মোট 6 জন বাংলাদেশি নাগরিককে অবৈধ উপায়ে কোনো একটা জায়গাতে পাঠানোর জন্য রেল স্টেশন ব্যবহার করার জন্য নাকি বিএসএফ এর 4 জন জওয়ান বাঁকা পথে চেষ্টা করেছিলেন। কিন্তু পরবর্তী সময় এই অটো গাড়িটি দ্রুততার সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু এলাকাবাসীরা কোনোভাবে একজন বিএসএফ জওয়ানকে আটক করতে সক্ষম হয়। আটক বিএসএফ জওয়ানের সূত্র ধরে সেই অটো গাড়িটি আটক করে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ওই আটক হওয়া বিএসএফ জওয়ান বারবার দাবি করেছিলেন যারা অটো নিয়ে চলে গেছে তারা ভারতীয় এবং তাদের কাছে নাকি কাগজপত্র রয়েছে। একটা সময় সাধারণ মানুষ যখন বিরাট সংখ্যায় জড়ো হয় তখন ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়ার ঘটনাস্থলে পুলিশ আসে। কিছুক্ষণের মধ্যে গোটা ঘটনা জলের মতো পরিষ্কার হয়ে যায় যে যারা পালিয়ে গিয়েছিল তারা সকলে বাংলাদেশি নাগরিক। সংশ্লিষ্ট বিএসএফরা তাদেরকে অবৈধ অনুপ্রবেশ করতে বা ভারত থেকে বাংলাদেশে ফিরে যেতে সাহায্য করেছিল। এখানে যথেষ্ট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। বিএসএফ যাদের হাতে দেশের সার্বভৌমত্ব, তাদের মধ্যে একাংশ যদি এ ধরনের বেআইনি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলে তাহলে আগামী দিনে দেশের ভবিষ্যৎ কি? এদিকে পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাংলাদেশি নাগরিক রেজাউল শেখ, সুখী বেগম, নাসির বেগম, লাবণী আক্তার সহ আরও একটি শিশুকে আটক করেছে। পাঁচজন বাংলাদেশি মানে বিএসএফ এ পাস করতে আসলো 70,000 খায়া। আচ্ছা, কয়জন বিএসএফ আসলো? 5জন বাংলাদেশি আসলো। আচ্ছা আচ্ছা, তারপরে পুলিশ আইছে বিএসএফ রা 4 জনে মিল্লা 70,000 টাকা লইছে, লইয়া খাই আসিরা তারা ওই 5 জন বাংলাদেশি রে তারা ওই কয় নিয়া পার করে দিতে আছে। তারপরে আমরা ওই বিল তারা ঢুকছি আর কি। আচ্ছা, বিএসএফ সহ বাংলাদেশি রে সুবিধা। তারপরে ওই বিএসএফ তারা বাংলাদেশি রে সরাই লিছে। তারপরে তোমার ওই তারা ওখানে পাবলিকে ওই আনাইতেছে আর কি। থানা ওই ফোন করছে, পাবলিক আনাইতেছে। থানার থেকে পুলিশ আইছে ওখানে। তো কি মনে করতেছেন যে পুলিশ আর বিএসএফ টাকা খাই আসিরা ওই তারা বাংলাদেশি রে তোমার ওই পার করে দিতেছে বিএসএফ। উল্লেখ্য, ইউনূস সরকারের জামানায় বাংলাদেশে এখন পাকিস্তানি দখলে। ইউনূস সম্পর্ক গভীর করেছে পাকিস্তানের সঙ্গে। সম্প্রতি পাক গুপ্তচর সংস্থা আইএসআই 10 জনের একটি টিম বাংলাদেশে অবস্থান করেছে। তারা ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি চলে গেছে চট্টগ্রামে। সেখানে বসে তৈরি করছে ভারত বিরোধী ব্লুপ্রিন্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা করা রিপোর্টে বলা হয়েছে পাক গুপ্তচর সংস্থা ত্রিপুরার মাটিকে কাজে লাগিয়ে ভারতে নানা নাশকতামূলক কার্যকলাপ শুরু করতে পারে। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। সুশাসন জামানায় মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা 7 বছরে দুবার কয়েক গুণ বৃদ্ধি পেলেও শ্রমিক কল্যাণে বৃদ্ধি পাচ্ছে না বেতন ভাতা। শুধু মন্ত্রী বিধায়কদের বেতন পালে রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। আর্থিক বৈষম্য দূর করতে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি ও সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর সাথে সাথে সাধারণ শ্রমিকদের কথাও মাথায় রাখতে হয় সরকারকে। শ্রমিকের নিয়ে সুশাসন বাস্তবায়ন করা কঠিন। এরই অন্যতম উদাহরণ হয়ে উঠল খাদ্য দপ্তরের অধীন অরুন্ধতী নগর সেন্ট্রাল স্টোরের শ্রমিকরা। তাদের বক্তব্য, দীর্ঘ 20 বছর ধরে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের অধীনে অরুন্ধতী নগর সেন্ট্রাল স্টোরে কর্মরত দৈনিক হাজিরা কর্মীরা তাদের ন্যায্য প্রাপ্যের দাবিতে শনিবার বিক্ষোভ শামিল হয়। দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করায় এই কর্মীদের অভিযোগ, বর্তমান বাজার মূল্যের সঙ্গে তাল মিলিয়ে তাদের উপার্জন অন্যতম কম। তারা জানান, দৈনিক হাজিরার সীমিত উপার্জনে সংসার পরিচালনা করা
দুঃসাধ্য হয়ে উঠেছে। তাই ছুটির দিন সহ মাসের পূর্ণাঙ্গ হাজিরা মজুরি প্রদান করার দাবিতে তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। কর্মীদের মতে তাদের স্থায়ী কোনো আর্থিক নিশ্চয়তা নেই। তাদের একমাত্র চাওয়া প্রশাসন যেন মানবতার দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তারা আরও জানিয়েছেন, বিভিন্ন সময়ে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তর ও দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে তাদের দুর্দশার কথা জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে, অথচ দাবি পূরণ হবে বলে দপ্তর থেকে কোনো সদুত্তর পায়নি। আমরা এই ফুড ডিপার্টমেন্টে অনেক দিন যাবত কাজ করতেছি। আমি মনে করেন কাজ করি প্রায় 79 থেকে এই পর্যন্ত আমি কাজ করে আইছি। এখন তো আমার বয়স হয়ে গেছে, খুব কষ্টে আমরা দিন যাপন করছি। তবে ফুড ডিপার্টমেন্টের আমার খাদ্যমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ, যাতে আমরা বাইক গিয়েও একটা ডাল ভাতের ব্যবস্থা তাই নিয়ে কইরা দে। দীর্ঘদিন আমরা যতদিন মাটির উপরে বাচ্চা যায় তাই কথা কমুক, আমরা এই আশা রাখি, তাই নিয়ে করবই, এর দৃঢ় বিশ্বাস আমার আছে। আপনারা এখানে কতজন আছেন শ্রমিক যারা কাজ করেন? আমরা আছি প্রায় 49 জন। কয় ঘন্টা কাজ করেন প্রতিদিন? কাজ করতেছি মনে করেন প্রায় 8 ঘন্টা। 8 ঘন্টা। তো এই যে দাবিগুলো নিয়ে আপনারা আগে রাখছেন না, এগুলো আবেদন রাখছেন? রাখছি, আমরা কাগজপত্র তাই নিয়ে দেওয়া আছে। কবে থেকে চলছে এই সমস্ত প্রসেস? এটা অনেকদিন যাবতই আমরা ফুড ডিপার্টমেন্টের যে কর্মচারী, তারা তো বিভিন্ন সরকার থেকে অনেক কিছু পাইতেছে। আমরা বৃষ্টি নাই, গাদনা নাই, রোদ নাই, আমরা এইভাবে কাজ চালাইছি করোনা থেকে বন্যা পর্যন্ত আমরা কাজ করি। এটা আমরা এখানে 20-25 বছর ধরে আমি কাজ করি। আমার বাবা, আমার কাকা, জেঠা জেঠিয়া সবই কাজ করে গেছে, কিন্তু কিচ্ছু নিচ্ছে না। এর আগে লাড়িরা শ্বাসকষ্ট চালু হয়ে গেছে। ওখানে আমরা দেখেন বাধ্য হইয়া সরকার রাজ্যপালের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি, আমরা খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি। আমরা যেমন একটা সুরাহা করুক, আমরা দাবিটা পূর্ণ করুক, আমরা রেগুলার যেমন হই। দেখেন আমরা কাম করলে পয়সা, নাহলে পয়সা নাই। আমরা এমন পূজা বলে আইয়ে 10 দিন কাম করি, 15 দিন কাম করি, বাকি দিন বাইর থাকি, এটার পয়সা পাই না। আমরা যেমন এই বন্ধর পয়সাটা যেমন আমরা পাই, 30 দিনের পয়সাটা যেমন আমরা দেয়। এবং দেখেন রাজ্যপালের কাছে ডেপুটেশন দিচ্ছি, খাদ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিচ্ছি। বিগত আরও আমরা চাইলে সরকারের পক্ষে কাজ করে আমরা আরও দেবো, সরকার আমার দিকে দিয়ে থাক। ওখানে আমরা বয়স্ক লোক একটা বাজ্য পোকা, আমরা কি তারা কিছু দিয়ে যেতাম না। তারা কিন্তু হাঁপানি টান ছাড়া আর লাড়ি বর ছাড়া কিছু দিয়ে যেতাম না। এই যে আপনারা যে কাজ করেন, কাজটা কি? কাজটা আমরা লোডিং আনলোডিং, বস্তাবন, লবণ, চিনি, ডাল, গম যা আছে এভরিথিং সব আমরা কাজ করি। এবং ধানের কাজটা বছরে একবার ধানের সরকার মেলা দেয়, এই ধানের কাজটা কিন্তু আমরা করি। ভারত কর্তৃক পুরস্কৃত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক অনুষ্ঠান হয় শনিবার। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মকর্তারা। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার বক্তব্য রাখতে গিয়ে বলেন, সমাজের প্রত্যেকটি ব্যক্তি কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজ করে চলছে। এর মধ্যে অন্যতম হলো চিকিৎসকরা। তারা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের কিভাবে আরও সম্মান বাড়ানো যায় সেদিকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে আগামী দিন। আয়োজিত অনুষ্ঠানে এদিন শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। छोटी सी सर्जरी के लिए भी 2-3 लाख रुपए लग जाते हैं। मुझे याद है कि हम लोग, मैं खुद सर्जन हूँ। I believe that the profit margin in case of private sectors has increased to more than 50-60%, and that is actually giving the respect, जो भरोसा है हमारा वो धीरे धीरे कम हो रहा है। एक डॉक्टर साहब तो एक सिजेरियन 25,000 में कर देते हैं, यही सिजेरियन एक डॉक्टर साहब 2.5 लाख में कर रहे हैं। तो पीपल बिलीव सिस्टम इज बीइंग समवेयर इट बीइंग मिसमैनेज्ड बाय few of the businessmen who are working with us. So इसका भी आप लोगों को सोचना है फ्यूचर में, इसको किस तरीके से दोबारा उस ट्रैक को हम लोग वापस लेके आए, दोबारा से वो जो एक रिस्पेक्ट थी एक सोसाइटी में हमारी स्टेटस थी उसको दोबारा लेके आए। আগরতলা রেল স্টেশন থেকে এক বাংলাদেশি নাগরিক সহ মহিলা দালাল আটক। ধৃত দুজনের নাম তাসলিমা আক্তার, বাড়ি বাংলাদেশের কুমিল্লায়, এবং আরেকজনের নাম হচ্ছে আরুব্বানজান শেখ, বাড়ি পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে।
পুলিশের কাছ থেকে জানা যায় এদিন আগরতলা জিআরপি পুলিশ, বিএসএফ, আরপিএফ এবং পুলিশের গোয়েন্দা শাখা গোপন খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। তাদের শনিবার আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নেয় পুলিশ। বাংলাদেশের প্রাথমিক ধারণা তাদের সাথে আরও অনেকে জড়িত রয়েছে। বাকি বিষয়টা তদন্তের পর উঠে আসবে বলে মনে করছে পুলিশ। গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, বিএসএফ এবং আগরতলা যে আরপিএফ আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা সবাই মিলিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তো একজন তাসলিমা আক্তার, ওনার নাম, ওনার বাড়ি বাংলাদেশ, কুমিল্লা ডিস্ট্রিক্টের, এবং আরেকজন হলেন আরবাজান শেখ, উনি অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল। তো উনি ওনাকে মানে বাংলাদেশ থেকে মানে ইলিগালি যে এন্ট্রি হয়েছে ওনাকে হেল্প করেছেন। তো এই সুবাদে আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নিয়েছি। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব। আর তাদের কাছ থেকে এমনিতে বাংলাদেশে কিছু ডকুমেন্টও পাওয়া গেছে, কিছু ক্যাশ কারেন্সিও পাওয়া গেছে। তো আমরা দেখছি মানে এটাতে আরও কে বা কারা যুক্ত আছে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায়। শনিবার থেকে শুরু হয়েছে সিবিএসইর মাধ্যমিক পরীক্ষা। আগরতলা শহরের বিভিন্ন পরীক্ষার কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে অভিভাবকদের ভিড়। মহিলা মহাবিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় শিশু বিহার স্কুলের ছাত্রছাত্রীদের। ব্যাপক উৎসাহের মাধ্যমে ছাত্রছাত্রীরা এদিন পরীক্ষা দিতে যায়। প্রথম দিন তাদের ইংরেজি পরীক্ষা চলবে আগামী 18 মার্চ পর্যন্ত। সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আজকে ইংলিশ পরীক্ষা, তো এখানে সিট পড়েছে, সিবিএসসি করছে। মানে কিরকম আশা করছেন এই বছর পরীক্ষার? মা হিসেবে আর কি বলবো, মেয়ে যতটুকু পড়াশোনা করে তার ভিত্তিতেই রেজাল্ট হবে। আজকে থেকে এখানে সিবিএসসি বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে। এটা 15 ফেব্রুয়ারি, আগে থেকেই শিডিউল করে দেওয়া ছিল। তো আজকে থেকে ইংলিশ পরীক্ষা। তো আমরা আশা করছি পরীক্ষা প্রশ্নপত্র সোজাই হবে, মানে যারা স্টুডেন্টরা যাতে পরীক্ষা দিতে পারে সুন্দরভাবে, সেটার সঙ্গে ফ্যামিলি টেস্ট দেখেই প্রশ্নপত্র হবে। এবং কোন ক্লাসে শুরু হয়েছে? এবং সেটা মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার আগরতলা জিআরপি থানার পুলিশ, আরপিএফ ও বিএসএফ এর যৌথভাবে যোগেন্দ্রনগর রেল স্টেশন অভিযান চালায়। এই অভিযানে 2টি ব্যাগে 19 কেজি গাঁজা উদ্ধার হয়, তবে কাউকে আটক করা যায়নি। ব্যাগ 2টি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান। আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি যোগেন্দ্রনগর রেল স্টেশনে। আমরা আগরতলা জিআরপি, আরপিএফ এবং বিএসএফ মিলে। তো এখানে টোটাল 2টা ব্যাগের মধ্যে আমরা 19 কেজি গাঁজা মানে আনক্লেম হিসেবে আমরা পেয়েছি। তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে। তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে কে বা কারা যুক্ত আছে। তো যারা এটার পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। ভারতীয় হকি ফেডারেশনের উদ্যোগে আগামী 11 মার্চ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 14 ছেলেদের এবং অনূর্ধ্ব 17 মেয়েদের 6A সাইড হকি প্রতিযোগিতা। শনিবার এই উপলক্ষে পুলিশ হকি মাঠে অনুষ্ঠিত হয় রাজ্য দল গঠনের বাছাই শিবির। শিবিরে বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে অংশ নেয় 30 জন খেলোয়াড়। নির্বাচনী শিবির থেকে উভয় বিভাগে মোট 16 জন খেলোয়াড়কে বাছাই করা হবে চূড়ান্ত পর্বের জন্য। আমাদের হকি ইন্ডিয়ার গ্রাসরুট একটা ইউনিট আছে, সেই গ্রাসরুট থেকে আমাদের এই হকিকে ডেভেলপ করার জন্য বিশেষ করে বাচ্চাদের আন্ডার 14 এবং আন্ডার 15 এবং 17 মেয়েদের এই হকিটাকে ডেভেলপ করার জন্য আমরা আজকের এই সিলেকশন মিট, এখান থেকে আমরা সিলেকশন করে আগামী 13 থেকে 15 মার্চ কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের ছেলেরা অংশগ্রহণ করবে। 4 থেকে 9 মার্চ বেঙ্গালুরু অনুষ্ঠিত হতে যাচ্ছে 45তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স আসর। এই প্রতিযোগিতায় রাজ্য দল পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন। সেই লক্ষ্যে শনিবার ইন্দ্রনগর স্থিত আইটিআই মাঠে এক নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পুরুষ ও মহিলা উভয় বিভাগে 50 জন দলের মতো অ্যাথলেটিক্স অংশগ্রহণ করে। এখান থেকে বাছাই করে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স আসরের জন্য দল পাঠানো হবে। ইন্দ্রনগর মাঠে আজকে মাস্টার অ্যাথলেটিক্সের একটা ট্রায়াল ক্যাম্প ডেকেছি, সারা ত্রিপুরার সবাই যাতে আসে, এবং আশা করি এখানে সব জায়গা থেকে এসেছে প্রায় 45 জনের মতন, এবং
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ন্যাশনাল মিট। এটা 4 থেকে 9 অবধি খেলবে এবং আমাদের এখান থেকে যে টিমটা আজকে তৈরি করব আশা করি এখানে প্রায় 20 থেকে 25টা মেডেল আশা করি থাকবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।